হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা। আমিও অনেক অনেক ভালো আছি। আচ্ছা, তোমরা কি কখনো শুনেছো মানুষের সাথে মুরগির প্রেম হতে পারে বা মুরগির সাথে মানুষের প্রেম হতে পারে? যদি না শুনে থাকো অবশ্যই এই ড্রামাটি দেখতে লাগবে। আজ আমি তোমাদের এমন একটি ভালোবাসার গল্প শোনাতে চলেছি যেখানে একটা মুরগির সাথে একটি মানুষের প্রেম হয়ে যাবে। ড্রামাটির নাম হলো দ্য লিজেন্ড অফ শেললি। ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যদি তোমাদের ড্রামাটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। চলুন এই ড্রামাটি আমরা উপভোগ করি। ড্রামার শুরুতেই আমাদের দেখানো হয় মোর্টাল ওয়ার্ল্ড। এখানে লুনার নিউ ইয়ার উদযাপন করা হচ্ছিল। লুনার নিউ ইয়ার হলো চাইনিজ নিউ ইয়ার। বাচ্চারা আকাশে আতশবাজি উড়িয়ে এবং আতশবাজি দেখে অনেক মজা পাচ্ছিল। ওরা যখন আকাশে আতশবাজি দেখছিল তখন আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। ওরা তো ওটাই অবাক হয়ে বসে বসে দেখতে লাগে। আসলে এই বিদ্যুৎ চমকানোর কারণ হলো আকাশের দেবতারা যুদ্ধ করছিল, আর এই হলো স্বর্গের দেবী শেনলি। শেনলি দেবতাদের বলছিল যে, তোমরা আমার বিয়ে এমন এক লুজারের সঙ্গে ঠিক করেছ যাকে আমি কখনোই বিয়ে করব না, আর তোমরা আমাকে কখনোই ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। ওরা বলতে লাগে, দেবী আপনার বিয়ে ঠিক হয়েছে, তাই এখন আপনার তাকে বিয়ে করতেই হবে। কিন্তু শেনলি ছিল একজন যোদ্ধা। শেনলি ওই দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে লাগে। তখনই শেনলির স্টুডেন্ট এখানে চলে আসে। শেনলির এই স্টুডেন্টের নাম ছিল মোফাং। মোফাং এসেছিল তার টিচারকে হেল্প করতে। শেনলি স্বর্গের দেবী হলেও সে ছিল মিলিটারি পজিশনে, মানে দুনিয়াতে যত যুদ্ধবিঘ্ন হতো তার সমস্ত কিছু দেখভালের দায়িত্ব ছিল শেনলির। শেনলিকে লর্ড বাইজাংও বলা হতো। মোর্টাল ওয়ার্ল্ডের বাচ্চারা আকাশের দিকে তাকিয়ে বিদ্যুৎ চমকানো দেখছিল। শেনলি অনেক বড় একটা যুদ্ধ করে ওই দেবতাদের সঙ্গে, শুধুমাত্র বিয়ে করবে না বলে। এরকম সময় দেখা যায় যে শেনলি সমস্ত দেবতাদেরকেই পিছনে ফেলে দেয়। ঠিক তখনই শেনলির কাছে তার স্টুডেন্ট আসে। এসে শেনলিকে আঘাত করে। শেনলি বলে, তুমি এটা কি করলে? কিন্তু তার স্টুডেন্ট বলে, মাস্টার এটাই আমি করতে পারতাম, আমার কাছে আপনাকে হেল্প করার মতো আর কোনো কিছুই নেই, আপনি নিজের খেয়াল রাখবেন। এটা বলেই শেনলিকে আঘাত করে পৃথিবীর দিকে ফেলে দেয় এবং শেনলি আস্তে আস্তে মোর্টাল ওয়ার্ল্ডের দিকে চলে আসতে লাগে। অন্য দেবতারাও এটা বুঝতে পারে যে শেনলি ইমোর্টাল ওয়ার্ল্ডের প্রাচীর ভেদ করে মোর্টাল ওয়ার্ল্ডে পড়ে গিয়েছে, কিন্তু মোর্টাল ওয়ার্ল্ডে সে কোনো দেবী হয়ে থাকতে পারবে না। এটা আবার একটা লোক দাঁড়িয়ে দেখছিল। আকাশ থেকে একটা উল্কাপিণ্ডের ন্যায় কোনো কিছু এসে এক জায়গায় পতিত হয়। মূলত এটা ছিল একটা মুরগি, আর ওই মুরগিটা অনেকটা পুড়েও গিয়েছিল। পরের দিন আমরা চ্যানসাং নামের একটা শহর দেখতে পাই। একটা লোক শেনলিকে, মানে ওই যে শেনলি মুরগি হয়ে পড়ে গিয়েছিল, ওই মুরগিকে ধরে রেখেছিল বিক্রি করার জন্য। ঠিক তখনই ওই বাজারে মুরগির খোঁজ করতে করতে এদিকেই এগিয়ে আসে ওই লোকটি। এই লোকটির নাম শিনওয়ান। শিনওয়ান দোকানে গিয়ে বলে, আমি এই মুরগিটি ক্রয় করতে চাই। দোকানে তাকে বলে, এটি আমি পাহাড়ের ওইখানে ফেলানো পেয়েছি, এটির কোনো দাম দিতে হবে না। কিন্তু শিনওয়ান বলে, এই মুরগিটির দাম আছে, তাই দাম দিয়েই এটাকে কিনবো। দাম দিয়ে মুরগিকে কিনে নিয়ে ও বাড়িতে চলে আসে। শিনওয়ান অনেকক্ষণ ধরে মুরগিটাকে একটা গাছের নিচে রেখে দেয়। কিছুক্ষণ পরে মুরগিটার হুঁশ হয় এবং জ্ঞান ফেরার পরে ও বলে, আমাকে ছেড়ে দাও কসাই, তুমি আমাকে ধরে রেখেছো। এবার তখন ওর দিকে খাবার দিলে মুরগি তখন বলে, এই তোমার সাহস তো কম না, তুমি আমাকে এভাবে খাবার দিচ্ছ? তুমি জানো আমি কে? আমি স্বর্গের দেবী শেনলি। কিন্তু ও উঠতে গিয়েই পড়ে যায়। শেনলি বলে, আমার স্পিরিচুয়াল পাওয়ার কোথায় গেল? আমি উঠতে কেন পারছি না? ও আচ্ছা, আমি মোর্টাল ওয়ার্ল্ডে পড়ে গিয়েছি, এজন্য কি আমার স্পিরিচুয়াল পাওয়ার শেষ হয়ে গেল? তখন শিনওয়ান ওকে বলে, তোমাকে এখন গোসল করতে হবে। এটা বলেই ছাতা দিয়ে একটা পন্ডের ভিতরে ফেলে দেয় মুরগিটিকে। কিন্তু মুরগির পা উল্টে ডুবে যাচ্ছিল। আসলে ওই মুরগিটা সাঁতার জানতো না। তখন শিনওয়ান ওকে ছাতা দিয়ে উপরে তুলে আর বলে, তুমি মরে গেলে নাকি? তখন শেনলির আবার হুঁশ হয়। শেনলি তখন মনে মনে বলে, একবার আমি শক্তি ফিরে পাই, তারপরে তোমাকে কিভাবে সাহায্য করতে হয়
তা আমি দেখব। এরপরে শিনলি একটা গাছের উপরে উঠে দাঁড়িয়ে ভাবতে লাগে ওকে যে লোকটা কিনে আনলো এই লোকটা আসলে মানুষ হিসাবে কেমন। শিনলি দেখতে পায় এই লোকটা কাশছে, তাই ও বুঝতে পারে এই লোকটা অসুস্থ। তখন ও বলে, হাহ, তোমাকে দেখে ভেবেছিলাম তুমি স্ট্রং আর ডিনারি কেউ, কিন্তু না, তুমি সাধারণ একটা মানুষ যে অসুস্থ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশি দিন বাঁচবেও না। আচ্ছা, তুমি ওষুধ তৈরি করছো নাকি? হায় হায়, তুমি এত অসুস্থ। এরপরে সিনোয়ান ওর জন্য খাবার বানিয়ে নিয়ে আসে আর মুরগিকে বলে, মুরগি তুমি নিচে আসো আর খাবার খাও। তখন ও আবার বলে, তুমি আমাকে এভাবে মুরগি মুরগি বলে ডাকবে না। মানে এসব কথাগুলো মনে মনেই বলছিল আর অনেক রাগও দেখাচ্ছিল। তারপর বলছিল, এই খাবারটা গন্ধ তো বেশ সুন্দর, তাহলে কি খাবারটা খেতে ভালো হবে? দেখি একটু খেয়ে। কিন্তু যখন ও এক ঢোক দেয় তখনই ও তো অবাক, এই খাবারটা এত সুস্বাদু কিভাবে হতে পারে। তখন ওর গায়ে হাত দেওয়ার ট্রাই করছিল সিনোয়ান, কিন্তু ও সিনোয়ানের দিকে তাকিয়ে বলে, এই আরেকটু খাবার নিয়ে আসো না, এই খাবারগুলো তো শেষ হয়ে গিয়েছে, আর খাবার নাই। সিনোয়ান ওর পায়ের দিকে তাকিয়ে বলে, আজকের জন্য এটুকুই, আগামীকাল আবার বানিয়ে দিব। ও তো রেগে যায় আর বলে, তুমি দেবীর কথা অমান্য করছো। সিনোয়ান তখন বলে, আমাকে এখন বাজারে যেতে হবে, আমার অনেক কিছু বিক্রি করতে হবে, তুমি বাড়ির খেয়াল রেখো। তখন ও বলে, কি, এই লোকটা নিজেকে বিক্রি করে সংসার চালায়? সি সি সি, কি লোক। তারপরে ও রানী হয়ে বাড়ি পাহারা দিচ্ছিল। তখনই ও দেখে একটা মেয়ে এই বাড়ির ভিতরে প্রবেশ করছিল। তখন মেয়েটিকে দেখতে লাগে আর বলতে লাগে, দেখি তুমি কি চুরি করে পালাও, আজকে তোমার একদিন কি আমার একদিন। তারপরে দেখে যে না, এটা কোনো চোর না, বরং ওই মেয়েটি অনেক সুন্দর করে এই বাড়িটি মুছতে লাগে। কিন্তু মোছা শেষ করে ও চলে যায় না, বরং বসে বসে শিউনের কথাই ভাবতে লাগে। শেনলি তখন মনে মনে বলছিল, দেখে মনে হচ্ছে মেয়েটি শিউনকে পছন্দ করে, যাই হোক এটা আমার কোনো ব্যাপার না। কিন্তু মুরগিকে দেখেই ওই মেয়েটি এই মুরগিকে তাড়া করতে শুরু করে দেয়, কারণ মেয়েটি এই মুরগিটিকে এখনই রান্না করে ফেলবে। শেনলি বলে, আমি আজকে শেষ। ও নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওর হাতে তো কোনো পাওয়ার ছিল না, তাই অবশেষে মেয়েটি মুরগিটিকে ধরে ফেলে আর ওকে জবাই করার সব বন্দোবস্ত করে ফেলে। শেনলি তখন বলে, আমি রক্ত শপথপাত করে বলছি, যে দেবতা আমার বিয়ে ঠিক করেছিল আমি মরে গিয়েও তার প্রতিশোধ নিব। এবার এই মেয়েটি যখনই জবাই করতে যাবে ঠিক তখনই এখানে শিউন চলে আসে আর বলে, এই মুরগিটি জবাই করার জন্য নয়, তুমি ওকে কেটো না। এটা বলে ওর কাছ থেকে নিয়ে নেয়। শিউন খাবার তৈরি করছিল আর ও যে খাবার তৈরি করছিল সেই খাবার তৈরির পদ্ধতি ছিল অনেক ফ্রেশ ও সুন্দর। কিন্তু যখন লোকটি খাবার তৈরি করছিল এইদিকে মুরগি বারবার উড়ে বাড়ির বাইরে যাওয়ার ট্রাই করতে লাগে, কিন্তু ওর তো কোনো স্পিরিচুয়াল পাওয়ার ছিল না। তো পিছন দিক থেকে শিউন মুরগিটিকে ডাকে আর বলে, মুরগি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। মুরগির নাম শুনেই আবার পিছন দিকে তাকিয়েও খাবারের অনেক সুগন্ধের ঘ্রাণ পায়। তারপর বলে, না, খাবারটা খাই তারপরে পালিয়ে যাব। ও বাহিরে এসে খাবারটা খাচ্ছিল। খাবার খাওয়া শেষ করে চুপি চুপি যখন ও পালাতে যাবে তখন আবার মুরগিকে ডাকে শিউন। এরপরে মাঝরাতে শিউন হাঁটতে হাঁটতে বাহিরে এসে দেখে মুরগিটি ঘুমাচ্ছে। তখনও আকাশের দিকে তাকায়, তখন চাঁদটা মেঘে ঢাকা ছিল, কিন্তু সিনোয়ান তাকানোর সাথে সাথেই চাঁদের থেকে সমস্ত মেঘ সরে যায়। সিনোয়ান তখন আস্তে আস্তে সেই চাঁদের সমস্ত এনার্জি মুরগিটির দিকে দেয় আর মুরগিটি চাঁদের ওই সমস্ত এনার্জি পেয়ে আস্তে আস্তে মুরগি থেকে মানুষ হয়ে যেতে শুরু করে। এটা সিনোয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এটা ছিল ওরই কাজ। হঠাৎ করে মুরগিটি সম্পূর্ণ দেবী হয়ে যায়। সিনোয়ান বলে, মেয়েটি দেখতে অনেক সুন্দর, কিন্তু এই লোকটি কি পরিমাণে দুষ্টু একবার চিন্তা করুন। ও বেচারা ঘুমালো আর এ সুযোগে ওর সব কিছু দেখে নিল। মানে মুখ দেখার জন্যই এসেছে, কিন্তু দেখা তো হয়েই গিয়েছে সব কিছু। এরপরে সিনোয়ান একটা পাথর নিয়ে অন্য একটা পাথরের উপরে রাখলে আবারও ওই চাঁদ মেঘে ঢেকে যায় এবং ওই দেবী মানে শেনলি আবার একটা মুরগি হয়ে যায়। বেচারি শেনলি শুধু ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। কিছুক্ষণ দেখার পরে শেনলির গায়ে একটা কাপড় দেওয়ার জন্য রোগ নিয়ে আসে সিনোয়ান। সবকিছু দেখার পরে এই কাজটা করেছে। চিন্তা করুন, সব ছেলেরাই আসলে বদ, সেটা প্রাচীরকালেই হোক আর এখন হোক।
এরপরে মুরগিটি নাচতে নাচতে সিনোয়ানের বাড়ি ছেড়ে সোজা বাজারের পথ ধরতে লাগে। ও যখন যাচ্ছিল তখন গান গাইতে গাইতে যাচ্ছিল, কিন্তু ও এটা বুঝতে পারে যে ওর মানুষজনের আড়ালে থেকে ওর নিজেকে লুকিয়ে রাখতে হবে, কারণ রাতারাতি ওর ওজন অনেক বেড়ে গিয়েছে। কারণ সিনোয়ান ওকে অনেক ভালোই খাবার দিয়েছে। কিন্তু ঠিক তখনই একজন বিক্রেতা হঠাৎ করে ওকে দেখে ফেলে। তবে পালাতে গিয়ে ও পুরো বাজারে হুলস্থুল কাণ্ড ফেলে দেয়, কিন্তু একটা মহিলা তাকে ধরে ফেলে। শেল্লিকে নিয়ে এবার সবার কত উল্লাস। অবশেষে তারা মুরগিটিকে ধরতে পেরেছে। শেল্লি ওদের সবাইকে ফাঁকি দিয়ে আবারও উঠতে থাকে। শেল্লির এতক্ষণে অনেক কষ্ট হয়ে গিয়েছিল, কারণ ও অনেক হাঁপিয়ে গিয়েছিল। পরে ও আস্তে আস্তে হাঁটতে লাগে, আর ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। শেল্লি মনে মনে ভাবছিল যে কি বিপদে পড়ে গেলাম আমি। এরপরেই ও দেখতে পায় ঠিক ওখানেই একটা ছাতা মাথায় দিয়ে সিনোয়ান দাঁড়িয়ে আছে। সিনোয়ানকে দেখে যেন মনে হয়েছিল যে ও প্রাণ ফিরে পেয়েছে। সিনোয়ান তখন আস্তে আস্তে ছাতাটা ওর দিকে এগিয়ে নিয়ে আসে। শেল্লিকে দেখে ছাতাটা এগিয়ে নিয়ে আসে সিনোয়ান। আর শেল্লি মনে মনে ভাবতে লাগে, এখন সব থেকে যে বিপদ আমার সাথে ঘটতে পারে সেটা হলো কেউ হয়তো রান্না করে আমাকে খেয়ে ফেলবে। কিন্তু সিনোয়ান আমার জন্য অনেক সুন্দর খাবার তৈরি করে। আমি মনে হচ্ছে এখন সিনোয়ানের কাছেই বিপদ মুক্ত থাকবো। তাহলে আমি সিনোয়ানের কাছেই থাকবো। আর শেল্লিকে নিয়ে বাড়িতে চলে আসে, আর শেল্লিকে বলতে লাগে তুমি গোসল করে নাও। শেল্লি সিনোয়ানের দিকে তাকিয়ে বলে, আমার মতো দেবীকে বলার সাহস হয় কিভাবে যে গোসল করতে বলো? তারপরে শেল্লি বলে, না, ও এখন থেকে এখানেই থাকবে, কারণ বাড়ির উঠানটাও অনেক সুন্দর, ওকে রিকভারি করতে অনেক হেল্প করবে। আর তাছাড়া এই লোকটা খুব বেশি খারাপ আমার মনে হচ্ছে না। সিনোয়ান যে খাবারগুলো তৈরি করত তাতে প্রচুর মধু ব্যবহার করত। বোধহয় এই মধুই রিকভারি হেল্প করত মুরগিটিকে। তো মুরগির সামনে যখন ও খাবারটা নিয়ে আসে, মুরগি তখন বলে, আজকে কেন মাংস নেই? এই খাবারগুলো আমি পছন্দ করি ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমাকে একদিনও মাংস খাওয়াবে না? সিনোয়ান তখন ভাবতে লাগে, যেভাবেই হোক আগামীকাল ওকে মাংস কিনতে হবে। সকালবেলা যখন ও কাজের উদ্দেশ্যে বের হবে তখন মুরগিটিকে বলে দেয় যে, মুরগি তুমি বাড়ির পাহারা দিও, আমি বাজারে যাচ্ছি। মুরগি তখন বলে, আমি সারাদিন একা বাড়িতে কি করব? তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো বাজারে। তখন মুরগিকে সিনোয়ান বলে, কিন্তু তুমি বাজারে গেলে যদি তুমি হারিয়ে যাও তখন লোকজন তোমাকে তো আবার বিক্রি করে দিবে, তারপরে তোমাকে দিয়ে তো স্যুপ রান্না করা হবে। মুরগি তখন রেগে গিয়ে বলে, তোমার সাহস কি করে হয় এভাবে আমার সঙ্গে কথা বলার? তখন সিনোয়ান বলে, আচ্ছা ঠিক আছে, তোমার গলায় তাহলে একটা দড়ি বেঁধে নিয়ে যাই, তাহলে তো তুমি হারিয়ে যাবে না। মুরগি আবার রেগে গিয়ে বলে, তোমার সাহস তো কম না, আমার গলায় দড়ি বাঁধবে? আমাকে কোলে করে নিয়ে চলো। তাই তো কোলে করে বাজারের দিকে যেতে লাগে সিনোয়ান। সিনোয়ান বাজারে আসে তখনও বাজারের চারিদিকের পরিবেশ দেখতে লাগে। এইখানে ও একটা গণককে দেখে, যে গণকটা একটা ভণ্ড লোক ছিল। মানে ও কিছু গণনা করতে পারতো না, শুধু মানুষকে ভুলভাল গণনা করে দিয়ে তাদের কাছ থেকে অনেকগুলো টাকা নিত। তো এই লোকটি একটা মোটা ছেলের গণনা করছিল। পিছন থেকে সিনোয়ান মোটা ছেলেকে বলে যে, তুমি এই গণকের কথায় বিশ্বাস করো না, তুমি এখনই তোমার বাড়িতে যাও, কারণ তোমার বাড়িতে আগুন লেগে গিয়েছে। তুমি যদি এখন না যাও তাহলে তোমার মা পুড়ে মারা যাবে। ওই লোকটি তখন ভয় পেয়ে যায়, আর এই গণকের কোনো কথা বিশ্বাস না করে সোজা বাড়িতে দৌড় দেয়, আর বলে আমাকে গিয়ে দেখতে হবে। এদিকে এই গণকটা আসে আর বলে, তুমি আমার ব্যবসায় কেন লালবাতি জ্বালিয়ে দিচ্ছ গো? হ্যাঁ। তারপরে সিনোয়ানকে বলে যে, তোমার এই কথা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে 10 টাকা দিব, আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে তুমি আমাকে 10 টাকা দিবে। এবার মুরগি আবার সিনোয়ানকে বলে, তুমি যে ওই লোকটিকে বললে তুমি তো মিথ্যা বললে। তখন সিনোয়ান বলে, আরে না, আমি মিথ্যা বলিনি, ওটা তো আমাদের মাংস কেনার জন্যই আমি বললাম। তো ওরা অনেকক্ষণ বাজারে ওয়েট করতে লাগে যতক্ষণ না ওই লোকটা ফিরে আসে। তো ওই মোটা লোকটি কত সময় পর ফিরে এসে বলে, মাস্টার, আপনি বলেছিলেন বলে আজ আমি আমার মাকে রক্ষা করতে পেরেছি, কারণ আমি বাড়ি গিয়ে দেখি সত্যি আমার বাড়িতে আগুন লেগে গিয়েছিল, তাই তো আমি আপনার জন্য মাংস কিনে এনেছি। আপনি আমার এই কৃতজ্ঞতা স্বরূপ এই মাংসটা গ্রহণ করুন। আর তাই তো মাংস গ্রহণ করে সিনোয়ান আর ওই লোকটিকে ধন্যবাদ জানায়। আর এইদিকে গণকের কাছ থেকে 10 টাকা উপরন্ত ইনকামও করে নেয়। তো একসঙ্গে 2 কাজ হয়ে গেল।
এরপরে তো মানুষের কাছে হিরো হয়ে যায় সিনোয়ান। সিনোয়ান তখন বাড়িতে চলে আসে। বাড়ি এসে ওরা নিজেদের ভিতরে কথা বলছিল। মুরগি ওকে বলছিল যে তুমি তার মানে মানুষের ভবিষ্যৎ দেখতে পারো, তো এইরকম কিছু পাওয়ার তোমার আছে, তুমি আসলে কে? ঠিক তখনই আমরা দেখতে পাই যে একটা মহিলা খুব হন্তদন্ত হয়ে এখানে আসে। সিনোয়ানকে বলে আপনি নাকি ভবিষ্যৎ দেখতে পান, আপনি আমাকে শীঘ্রই বলে দিন আমার স্বামী কোথায় আছে। আমার স্বামী 15 বছর আগে যুদ্ধে গিয়েছিল, কিন্তু এখনো আমার কাছে ফিরে আসেনি। আমি জানি না সে কোথায় আছে, সে কি মরে গেছে নাকি বেঁচে আছে। আপনি প্লিজ আমাকে বলে দিন যে আমার স্বামী কোথায় আছে। যদি সে মারাও যায় তাও আমাকে বলে দিন। আসলে ওই মহিলা তার স্বামীকে অনেক ভালোবাসতো। যুদ্ধে যাওয়ার পরে তার একটা কোনো সিঙ্গেল ঠিকানা মানে তার কোনো উত্তর সে পায়নি, তাই তো ও অনেক চিন্তিত হয়ে আছে। শেনলি নিজেও একজন যোদ্ধা, পৃথিবীর যুদ্ধ সে দেখেছে, কিন্তু সে বলতে পারে না ওই মহিলার স্বামীকে। তখন ওই মহিলাকে শান্ত করার জন্য শিউন বলে আমি ভবিষ্যৎ দেখতে পারি ঠিক আছে, তবে আমি এটা বলতে পারবো না যে আপনার স্বামীর সঙ্গে কি হয়েছে। আমাকে এই বিষয়ে ক্ষমা করুন। আসলে ওই মহিলা দীর্ঘদিন ধরে ওয়েট করে আছে, কিন্তু কোনো খবর না আসায় ওই মহিলা এখনো হাল ছাড়েনি। তার মনে হচ্ছে তার স্বামী বেঁচে আছে। কিন্তু মুরগি তখন ওই মহিলার চারপাশে কোনো একটা আওলা দেখতে পায়, মানে কোনো একটা কিছু। মুরগিটা তখন ভাবে ওই মহিলার কোনো একটা ব্যাপার আছে, আমাকে অবশ্যই এই বিষয়ে তল্লাশি করতে হবে। তাই তো গভীর রাতে ওই মহিলা যে পথ দিয়ে গিয়েছিল সেই পথ দিয়ে মহিলার বাড়ি পর্যন্ত আসতে লাগে। মহিলা তখন নিজের ঘরের ভিতরে বসেই কিছু একটা সেলাই করছিল, কিন্তু তার পাশেই তার স্বামীকে দেখতে পাই। তার স্বামী মারা গিয়েছে, কিন্তু মারা যাওয়ার পরও তার স্বামী এক আত্মা হয়ে তার ওয়াইফের পাশেই থাকতো এবং সব সময় 24 ঘন্টা তার ওয়াইফকে প্রোটেকশন দিত। হঠাৎ করে এখানে একটা মুরগিকে দেখে ওর স্বামী মুরগিকে তাড়িয়ে নিয়ে যায়। মুরগিটি বাঁচার অনেক ট্রাই করে, কিন্তু অবশেষে ওই লোকটি মানে ওই আত্মাটি মুরগিটিকে মারে এবং মুরগির কাছে জিজ্ঞেস করে তুমি কে। তখনই ওর ওয়াইফ এদিকে আসে। ওর ওয়াইফ ওর স্বামীকে দেখতে পায় না, কিন্তু মুরগিটি দেখতে পায়। এই মহিলা তখন মুরগিটিকে মারতে যাবে, ঠিক পিছন থেকে সিনোয়ান আসে এবং কোনো একটা কিছু দিয়ে ওই মহিলাকে আঘাত করে। এতে তার স্বামী অনেক রেগে যায় আর বলে এখানে হচ্ছেটা কি। এখন ওই মহিলার স্বামীকে তো সিনোয়ান দেখতে পাচ্ছে না, কারণ ওই লোকটাকে শুধুমাত্র শেনলিই দেখতে পাচ্ছিল। ওই আত্মা তখন সিনোয়ানকে আবার অ্যাটাক করতে লাগে, কিন্তু সিনোয়ান তার অ্যাটাক করাটাও দেখতে পাচ্ছিল না। যথাসম্ভব মুরগি সিনোয়ানকে বাঁচানোর ট্রাই করে আর বলে বোকা সিনোয়ান, তুমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করো। এখানে ওই মহিলার স্বামী আছে যাকে তুমি দেখতে পাচ্ছ না। ওই মহিলার স্বামী একটা আত্মা। ওই মহিলার স্বামী প্রতিনিয়ত ওই মহিলাটিকে প্রোটেক্ট করে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা বলিনি এই যে লোকটি আত্মা, এই লোকটির নাম হলো সামলাং এবং ওই লোকের যে ওয়াইফ তার নাম হলো ইয়ন্না, তো আমরা সেটা বলেই ডাকবো। তো সিনোয়ান বলে ঠিক আছে, আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। এটা বলে সে পাথর সাজিয়ে সাজিয়ে একটা ফরমেশন তৈরি করতে লাগে। আসলে এইরকম কিছু ফরমেশন জানতো সিনোয়ান, আর এই ফরমেশনের কারণ ও এই ফরমেশনের ভিতরে দাঁড়িয়ে থাকলে ওখানে কোনো আত্মা আসলে তাকে ক্ষতি করতে পারবে না। কিন্তু ফরমেশনের ভিতরে যখনই মুরগিটি চলে আসে তখনই চারিদিক থেকে প্রচুর এনার্জি এসে ওকে গ্রাস করতে লাগে, আর মুরগি তখন আস্তে আস্তে দেবী হয়ে উঠতে লাগে। কিন্তু এখন তো ওর কোনো ড্রেসও পরা ছিল না, তাই সিনোয়ানকে দ্রুত বলে ওর গায়ের রগ ওর দিকে ছুঁড়ে দিতে। তো এখন মুরগি থেকে শেনলি পুরো শেনলি হয়ে গিয়েছিল, আর সাথে ছিল ওর তরবারি। শেনলি তখন দেবী রূপে আগমন করে, আর ওকে এখন দেখতে পাই স্পিরিট। তো এই স্পিরিটও কোনোভাবে শেনলির সঙ্গে পেরে উঠবে না। তখন শেনলি ওই লোকটিকে ভয় দেখায় আর বলে তুমি কি তোমার স্ত্রীকে দেখা দিতে চাও। তখন ইউনলিকে নিয়ে আসে শেনলি আর বলে তুমি তোমার স্বামীকে এখানেই দেখতে পাবে। ওদের জন্য আলাদা একটা ফরমেশন তৈরি করে দেয় সিনোয়ান। ফরমেশনের ভিতরে যখন সাংলাম প্রবেশ করে তখন ওকে সবাই দেখতে পাচ্ছিল। ওর ওয়াইফ এত বছর পরে দেখে অনেক কান্নাকাটি করতে লাগে, কিন্তু এই ফরমেশনটা বেশি সময় ধরে স্থায়ী হবে না। মানে ওর ওয়াইফ বেশি সময় ধরে তার স্বামীকে দেখতে পাবে না। তার স্বামীর যদি কিছু বলার থাকে তাহলে এখানেই বলে দিতে হবে, কারণ কিছু সময়ের জন্যই মাত্র ওরা একে অপরের সঙ্গে থাকতে পারবে।
তো ওই লোকটিকে ওরা তখন বলে যে তুমি কতদিন ধরে তোমার ওয়াইফের পাশে আছো? সাংলাম তখন বলে 1 শতাব্দীরও বেশি সময় ধরে। আর এতদিন তার ওয়াইফের পাশে আছে বলেই তার ওয়াইফ তাকে কোনোভাবেই ভুলতে পারছে না। তাই তো ওর হাজব্যান্ডকে তার মায়া কাটিয়ে চলে যেতে হবে, কারণ ওর হাজব্যান্ড সবসময় তার ওয়াইফের পাশে থাকার জন্য তার ওয়াইফ তাকে তো ভুলতে পারছে না, একই সঙ্গে ওর ওয়াইফের আয়ও কমে আসছে। তাই সাংলাম বলে আমি আমার ওয়াইফের ভালোর জন্য অবশেষে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। কিন্তু এটা করতে পারে একমাত্র শেনলি, কারণ এই ফরমেশনটা গড়ে তুলেছে শিনোয়ান, তবে ফরমেশনটা ব্রেক করার মতো শক্তি শিনোয়ানের ছিল না। শেনলি নিজের শক্তি দিয়ে ফরমেশনটাকে ব্রেক করে দেয়। সাংলাম তখন ওর ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, বলে যায় তুমি ভালো থেকো আর নিজেকে ভালো রেখো। যখনই ওই লোকটি চলে যাবে তখনই তার স্ত্রী সাংলামের আস্তে আস্তে স্মৃতি ভুলতে পারবে। এতদিন সাংলাম তার পাশে ছিল বলেই তার ওয়াইফ কিছুতেই তার স্মৃতি ভুলতে পারছিল না। তো এসব কাজ শেষ করে যখন ওরা দুজন গল্প করতে করতে আসছিল, ঠিক তখনই পা পিছলে শিনোয়ান পানিতে পড়ে যায়। তবে শিনোয়ান সাঁতার কাটতে পারতো না। শেনলি ওকে বলে কি তুমি সাঁতার কাটতে পারছো না? এটা বলে ও নিজেও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু শিনোয়ান তখন ওকে দেখে চোখ মিলে একবার। ওর তো অনেক ভালো লাগে যে শেনলি ওকে বাঁচাতে আসছে। সাথে সাথেই ও আবার চোখ বন্ধ করে দেয়। আসলে এই লোকটা অনেক রহস্যময়, এই লোকটার ভিতরে কোনো প্যাচগোস্ত অবশ্যই আছে। তো তখন শেনলি ওই লোকটার কাছে আসে আর শিনোয়ানকে চুল ধরে টানতে টানতে উপরে নিয়ে যায়। শিনোয়ানের তো অনেক ব্যথা করতে থাকে। এদিকে আবার শিনোয়ানের বাড়ির দরজায় আসে ইয়ান্নানের সেই ভাই, মানে ওই মহিলার ভাই। সে চেয়েছিল তার বোনের সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে তার জন্য ধন্যবাদ জানাতে শিনোয়ানকে, কারণ শিনোয়ানের জন্যই তার বোন নাকি ভালো হয়ে গিয়েছে। কিন্তু ওই লোক এসে যখন শিনোয়ানকে দেখতে পায় না, তখন ওর সামনের দিকে দেখতে পায় শিনোয়ান একটা মেয়ের সঙ্গে বসে আছে। তো শিনোয়ান শেনলিকে বলে তুমি আমার চুল ধরে কেন টানলে, আর কিছু পাওনি? ওর অনেকগুলো চুল ছিঁড়েও নিয়েছিল শেনলি। শেনলি বলে শোনো, তুমি পানিতে পড়ে গিয়েছো, এর জন্য আমি তোমাকে বাঁচিয়েছি, আর তুমি আমাকে বাঁচিয়েছো, তাই আমরা দুজন এখন ইভেন। তুমি আমাকে বাঁচিয়েছ, আমি তোমাকে বাঁচিয়েছি, শোধবোধ। তাই এখন আমি চলে যাচ্ছি। এটা বলে যখন উঠে দাঁড়াতে যাবে তখন সাথে সাথে ও আবারও মুরগি হয়ে যায়। আর এটা দেখে তো ওই লোক চমকে যায়। চোখের সামনে একটা মেয়েকে মুরগি হতে দেখে যে কেউ চমকে যাবে, এটাই স্বাভাবিক। শেনলি আবার রেগে যায় আর বলে আহ কি হলো, আবারও মুরগি হয়ে গেলাম কেন? আমি তো না একটু আগেও মেয়ে হয়েছিলাম, আবার কি হলো আমার সাথে? তাহলে কি আমি অল্পের জন্য রিকভারি করতে পেরেছিলাম? না, এটা তো আমার হতেই পারে না। ও অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে এই লোকটি আসে চেনশ্যাং শহরে ইয়ং মাস্টারের কাছে। ইয়ং মাস্টারকে এসে বলে মাস্টার, আমি চোখের সামনেই দেখেছি শিনওয়ান নামের ওই লোকটির সঙ্গে একটি মেয়ে ছিল, যে মেয়েটি একদম চোখের সামনেই মুরগি হয়ে গিয়েছিল। এদিকে শিনওয়ানকে দেখি যে একটি রোপ সেলাই করছিল। মুরগি তখন বলে সারাদিন ধরে করছোটা কি? শিনওয়ান তখন বলে তোমার তো এই জামাটা গায়ে অনেক বড় হয়ে গিয়েছিল, তুমি যদি আবার মানুষ হয়ে যাও তখন একটু ছোট জামা পরতে পারবে আর কি, তাই তো সেলাই করছি। মুরগি তখন অনেক গবেষণা করতে লাগে আর বলতে লাগে আচ্ছা আমার সঙ্গে হলোটা কি, আমি হয়ে গেলাম মানুষ, আমি আবার মুরগি কিভাবে হয়ে গেলাম? আর তুমি কে বলো তো? তোমার ভয় লাগছে না? চোখের সামনে দেখলে আমি একটা মানুষ, আবার আমি একটা মুরগি, আবার তুমি আমার কথা শুনতে পাও, তোমাকে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। ঠিক তখনই ইয়ং মাস্টারের কিছু লোকজন আসে শিনওয়ানকে তুলে নিয়ে যেতে, কারণ ইয়ং মাস্টার ওই গল্প শোনার পরে শিনওয়ানকে নিয়ে যেতে বলেছে। তবে শিনওয়ান ওই লোকজনের সঙ্গে যেতে চায় না, কিন্তু শিনওয়ান ওদের সঙ্গে পেরে ওঠে না। তাই শিনওয়ান বাড়ির ভিতরে থাকা ফরমেশনগুলো চালু করে দেয়। এগুলো ছিল পাথরের ফরমেশন। যখন ওই লোকেরা শিনওয়ানকে নিয়ে যেতে যাচ্ছিল ঠিক তখনই শেনলি বের হয়ে আসে। শেনলি বলে তোমাদের সাহস তো কম না, আমার সামনে থেকেই আমার চাকরকে উঠিয়ে নিয়ে যাচ্ছ। শিনওয়ান চাকর শুনে তো খুব অবাক হয়ে যায়, মনে মনে বলে ও কিনা আমাকে চাকর বলছে। তখন এই লোকেরা বলে ইয়াং মাস্টার আমাদেরকে শিনওয়ানকে নিয়ে যেতে বলেছে, আর এই হলো তার ফলক। ওই ফলকটা হাতে নিয়েই শেনলি একদম ভেঙে ফেলে। ওরা অনেক অবাক হয়ে যায়।
সাথে সাথে ওই লোকগুলোকে একদম মেরে বাড়ির বাহিরে বের করে দেয় আর জোরে জোরে বলেও দেয় তোমাদের ইয়ং মাস্টারকে নিজে আসতে বলবে, আগে আমার সাথে লড়াই করুক। এরপরে শেনলি শিনোয়ানকে দেখিয়ে বলে এই পাথরটা কিসের জন্য? আমি কিন্তু দেখতে পেয়েছি যে এই পাথর দিয়ে তুমি কিছু একটা করেছ, এটা তোমার একটা ফরমেশন তাই না? তখন শিনোয়ান আর মিথ্যা বলতে পারে না আর বলে আসলে তোমাকে যখন প্রথম রাতে আমি দেখেছিলাম তখন থেকেই জানি যে তুমি একজন দেবী আর তোমার সমস্ত পাওয়ার যে সেদিনই ফিরে এসেছিল তাও আমি জানি, কিন্তু আমি চেয়েছিলাম তুমি সব সময় আমার সঙ্গেই থাকো, কিন্তু এই বাড়িতে আমি একা থাকি, একটা ছেলের সঙ্গে একটা মেয়েকে শোভা পায় না, তাই তো তোমাকে মুরগি বানিয়ে রেখেছিলাম। আর মুরগিকে যখন বাজারে ওই লোকজন ধরেছিল তখন বাড়ি থেকেই শিনোয়ান শেনলিকে বাঁচিয়েছিল। শেনলি এতে অনেক রেগে যায় আর বলে তোমার মতো একজন মর্টালের সাহস হয় কি করে যে আমার মতো একটা দেবীর সঙ্গে খেলতে? তুমি জানা সত্ত্বেও আমাকে মুরগি বানিয়ে রেখেছিলে এবং ও যে কথা বলছিল তাতেও অনেক ঝড় বয়েছিল চারিদিকে, আর ও তো শিওয়ানকে ধরে একদম ছুঁড়ে দেয়। তারপর শিনোয়ান বলতে লাগে তোমাকে মুরগি বানিয়ে রেখেছিলাম বলে আমার হাতটা ভেঙে দিলে। আসলে শিনোয়ান অভিনয় করছিল, আসলে ওর হাতে কিছুই হয়নি। মূলত শিনোয়ান শেনলিকে তার কাছেই রাখতে চেয়েছিল। শেনলি বলে তোমার হাত কি সত্যিই ভেঙে গেল নাকি? কিন্তু দেখা যায় যে ওর হাত ভাঙেনি, কিন্তু ওর এখন মেডিসিনের প্রয়োজন। তাই শেনলি বলে ঠিক আছে, তোমাকে যতটুকু কষ্ট আমি দিয়েছি তার জন্য আমি তোমার মেডিসিনটা কুক করে দিচ্ছি। এবার ও ওর শক্তি দিয়ে মেডিসিনগুলোকে কুক করে দেয় আর বলে আমার কাজ শেষ হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি। কিন্তু তখন শিনোয়ান বলতে লাগে আমার ব্যথা করছে, হাত ভেঙে যাওয়ার কারণে আমার মাথা ব্যথা করছে। কিন্তু ওর কথা তোয়াক্কা না করে বাড়ির বাহিরে চলে যায় শেনলি। এদিক থেকে শিনোয়ান বলতে লাগে মানুষ এরকমও হয়, একজন অসুস্থ মানুষকে ফেলে রেখে এভাবে কেউ চলে যেতে পারে, এটা বলে নিজেই বক বক করছিল। ঠিক তখনই শেনলি আবার ফিরে আসে আর শিনোয়ানকে ওর কাছে টেনে এনে বলে ঠিক আছে, যতক্ষণ না তুমি সুস্থ হচ্ছ ততক্ষণ আমি থাকছি, আর আমাকে মুরগি বলবে না, আমার নাম শেনলি। শিনোয়ান বলে শুনে তো কোনো মেয়ের নাম মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো ছেলের নাম। তখন শেনলি বলে তোমার নাম শিনোয়ান শুনেও মনে হচ্ছে না যে কোনো সুস্থ মানুষের। ঠিক আছে, তুমি সুস্থ হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো, কিন্তু তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবে। অন্যদিকে আমরা ইয়ং মাস্টারকে দেখতে পাই, তার কাছে তার লোকজন এসে বলে আমরা ওই ডিভাইনারকে তুলে আনতে গিয়েছিলাম, তবে ওই লোকটির সঙ্গে একটি মেয়ে থাকে, যে মেয়ে আমাদেরকে মেরে এখানে পাঠিয়ে দিয়েছে, এমনকি এই ফলকটাও ভেঙে 2 খণ্ড করে দিয়েছে। এরপরে আমরা শেনলিকে দেখি, শেনলি এখন থেকে এখানেই থাকছিল। শেনলি সমস্ত কাজ করত এবং শিউন শুধু বসে বসে নিজের মেডিসিনে তৈরি করত। তবে শিউন আবার শেনলিকে অনেক রকম কথা বলতো, যেরকম এই জার এখানে কেন ওখানে রাখো, এই ফুলের টব এখানে নয় ওখানে রাখো। এইসব বলার কারণে শেনলির অনেক রাগ হয়ে যায় আর দায়িত্বশীল শেনলি বড় একটা ঝাড় ও বাড়ি থেকে সোজা ছুঁড়ে বাহিরে বের করে দেয় আর বলে যে যেহেতু এটা রাখার সুন্দর কোনো জায়গা নেই তাই ওটা বরং বাহিরেই থাকুক। আর এদিকে শিউন নিজের হাতে একটা কাপড় জড়িয়ে এরকম ভান করছে যে ওর হাতটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। এদিকে শেনলি সেই স্টুডেন্ট মোফাংকে দেখানো হয়। মোফাং পৃথিবীতে এসেছিল শেনলি কোথায় আছে সেটা খোঁজার জন্য, কারণ মোফাংকে ওর মাস্টারই শেনলিকে খুঁজে বের করে নিয়ে যেতে বলেছে। শিউনের উঠানে অনেকগুলো পাতা পড়েছিল, তাই শেনলি ওগুলো ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার চেষ্টা করতে লাগে। শিউন তখন ওকে থামিয়ে দিয়ে বলে যে এই পাতাগুলো আমি হাত দিয়ে একটা একটা করে কুড়াই, তাই তুমি হাত দিয়ে ওটাকে কুড়াও। এখন শেনলির আবার রাগ হয়ে যায়, তাই ও ঝাড়ুটি ছুঁড়ে মারে, বলে যেহেতু এখানে ঝাড়ুর কোনো কাজ নেই তাই ঝাড়ুটি বাহিরেই থাকুক। এই রাগ দেখে শিউন খুব ভালোভাবে বুঝতে পারে যে শেনলি আসলে খুব রাগী একটা মেয়ে। শিউন শেনলিকে দেখায় এখানে পড়া প্রত্যেকটা পাতা সে কিভাবে নিজের কাছে সংরক্ষণ করে রেখেছে, এমনকি পাতাগুলো যেদিন পড়তো ও সেদিনের নাম তারিখ ও লিখে রাখতো। তো শেনলির ব্যাপারটি ইউনিক লাগে আর শেনলির মনে হয় এই লোকটার অনেক ধৈর্য। একদিন রাতের বেলায় যখন শিউন ঘুমাচ্ছিল
শেনলি তখন ওই পাতাগুলোর লেখা পড়তে লাগে। ওর মনে হচ্ছিল হয়তো ও এই লোকটা সম্পর্কে কোনো তথ্য জানতে পারবে, কারণ শিউনকে ওর খুব রহস্যময় একটা মানুষ মনে হচ্ছিল। তবে ও শিউনের কোনো তথ্য জানতে পারে না। শিউনকে ওর সাধারণই মনে হচ্ছিল, তবে শিউন যে সাধারণ নয় তা ও খুব ভালো করে জানতো। এভাবেই শেনলি এবং শিউনের অনেকটা দিন কাটতে লাগে। শেনলি আস্তে আস্তে এই পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়। অন্যদিকে ইয়ং মাস্টারকে দেখতে পাই। ইয়ং মাস্টার বলে, ওই ডিভাইনার আমার সাথে দেখা করলো না। ওই ডিভাইনারের কাছ থেকে আমি শুনতে চেয়েছিলাম আমি এই সিটির মাস্টার হতে পারবো কি না। এদিকে শেনলি এক টুকরো মাংসকে অনেক উপরে লাগিয়ে রেখেছিল। শিউন ওটাকে কোনোভাবেই নামাতে পারছিল না, তাই শেনলি ওর জাদু বলে ওটাকে নিচে নামিয়ে দেয়। একই সঙ্গে জাদু বলে ওটা কেটেও দেয়। আর এটা দেখে খুব অবাক হয়ে যায় শিউন, আর বলে, তোমার জাদু দিয়ে তুমি এই রান্নাঘরটাও পরিষ্কার করে দিও। এতে শেনলি শিউনের ওপর রেগে বের হয়ে যায়। শিউন ওর জন্য রান্না করে, আর রান্না করার শেষে ওকে ডাক দেয় আর বলে, মুরগি খেয়ে যাও। এটা শুনে শেনলি রাগ হয়ে যায়। শেনলি বলে, আবার আমাকে মুরগি বলছে, ও দেখতে পাচ্ছে না আমি মানুষ হয়ে গিয়েছি। শেনলি তখন দিঘিতে ঢিল ছুঁড়ছিল। ও ঘুরে দাঁড়িয়ে বলে, আমাকে মুরগি মুরগি বলবে না, আমার নাম শেনলি। সাথে সাথে এটা শুনে শিউন ওকে বলে, শেনলি খাবার রেডি, খেয়ে যাও। তখন ওর দেবদূতের মতো মনে হচ্ছিল। শেনলি মনে মনে ভাবতে লাগে, জীবনে কেউ ওকে বলেনি খাবার রেডি, খেয়ে যাও, কারণ ওকে সবাই সবসময় বলতো, মাস্টার আমরা সবাই রেডি আছি, চলেন যুদ্ধে যাওয়া যাক। ওর মাস্টার ওকে হুকুম দিত, শেনলি সবাই রেডি আছে, যুদ্ধে বেরিয়ে পড়ো। এরকম কথা ছাড়া কখনো এত মিষ্টি করে কেউ ওকে বলেনি, শেনলি চলো খেয়ে নাও। তাই তো শেনলির শিউনের প্রতি অনেক মায়া জন্মে যায়। ইভেন বোঝাও যাচ্ছিল যে শিউনের প্রেমে পড়ে গিয়েছে শেনলি। শিউনের রান্না করা খাবারটা খেয়ে অনেক মজা পায় আর বলে, তুমি এত দারুণ রান্না করো, আমার শেফ হয়ে যাও। খাওয়া শেষ হতে না হতে এখানে ইয়ং মাস্টার তার দলবল নিয়ে চলে আসে আর বলে, এই ডিভাইনার তো অনেক বেশি মূল্যবান, কারণ আপনার দেখা পাওয়াই যায় না। তো আপনি আমাকে একটু বলুন, আমি এই সিটির রাজা হতে পারবো কিনা, নাকি আমার মেজো ভাই সেই রাজা হবে। তবে ওর উত্তর না দিলে শিউনের দিকে চা ছুঁড়ে দেয় ইয়ং মাস্টার, কারণ ইয়ং মাস্টারের ওর উত্তর পছন্দ হয়নি। সবাই মিলে শিউনকে মারতে গেলে ওদেরকে শেনলি এসে কুপকাত করে মারধর দিয়ে বের করে দেয় আর বলে, তোমাদের সাহস তো কম না। এদিকে শিউন আবার অভিনয় করতে লাগে, মনে হচ্ছিল ওর মুখ অনেক পুড়ে গিয়েছিল। শিউন এর সেবা করতে গিয়ে শেনলি ওর নিজের হাত পুড়িয়ে ফেলে। অন্যদিকে ওই ইয়ং মাস্টারকে দেখি যে ব্যথায় এখনো কাতরাচ্ছিল। বোঝাই গিয়েছে যে একটা মেয়ে রেগে গেলে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। এদিকে ইয়ং মাস্টার বড় ভাইকে দেখতে পাই। এটা ছিল সেকেন্ড ইয়ং মাস্টার, যে একজন কোমায় আক্রান্ত মহিলাকে নিয়ে বসেছিল। এই মহিলা মরে গিয়েছে নাকি বেঁচে আছে তা বোঝা যাচ্ছিল না, তবে তাকে জাদু করে এখানে রাখা হয়েছিল। আর ওই লোকটির সঙ্গে দেখা করতে আসে শেনলি এবং শিউন। তো ওই লোকটা মানে ইয়ং মাস্টারের বড় ভাই দূর থেকে শিউনকে দেখে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে দেখা করতে পারো। এরপরে যখন সেকেন্ড ইয়ং মাস্টার বাহিরে আসে, ওকে দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকে শিউনের মনে হচ্ছিল এই লোকটিকে ও চিনে। এই লোকটির গলায় একটা আলাদা দাগ ছিল, যেটা হয়তো কোনো কিছুর দাগ, তা আমরা পরে জানবো। এদিকে ওই লোকটি সবাইকে ভেতরে অ্যালাউ করতো না। যখন সেকেন্ড ইয়ং মাস্টার যাচ্ছিল তখন ও পিছনের দিকে তাকিয়ে শিউন ভাবতে লাগে যে আমরা চলে যাচ্ছি। যে স্বপ্ন ও দেখতো ওই স্বপ্নের লোকটা আর কেউ নয়, ওটা আসলে সেকেন্ড ইয়ং মাস্টার। সো বোঝাই যাচ্ছে যে এদের ভিতরে রহস্যের কিন্তু শেষ নেই। এখন শেনলি শিউনকে বলে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তুমি ভিতরে গিয়ে তার সাথে কথা বলবে না? চলো আমরা ভিতরে যাই। তো ওরা ভিতরে আসে। শেনলি ভিতরে আসার পরে একটা মেয়েকে দেখতে পায়, যে মেয়েটা জলে ভেসে বেড়াচ্ছিল। এই মেয়েটা হলো একটা ডেমন, যেটা শেনলি ওর দিকে তাকিয়ে বুঝে যায় আসলে শেনলি নিজেও একটা ডেমন। তাই ডেমন চিনতে ওর একদমই ভুল হয় না। ও খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই মেয়েটি একটি পদ্ম ডেমন। ওই মেয়েটি যখনই শেনলিকে দেখে ওপরে আসছিল তখনই মেয়েটি পড়ে যাচ্ছিল। শেনলি ওকে উদ্ধার করে, তবে মেয়েটির কোমরে থাকা বেল্ট শেনলির হাতে লেগে খুলে যায়, ফলে মেয়েটির স্কার্ট নেমে যায়।
মেয়েটি চিৎকার দিয়ে ওঠে। তখন চিৎকার শুনে কিছু লোক এদিকেই আসছিল। মেয়েটি তখন বলতে লাগে যে তোমরা এদিকে এসো না, আমি ঠিক আছি। শিনলি ওকে আড়াল করে দাঁড়িয়ে থাকে। তখন পিছন থেকে আবার সেকেন্ড ইয়ং মাস্টার এবং শিউন ও এসে দাঁড়ায়। সেকেন্ড ইয়ং মাস্টার বলে কি হয়েছে? শিনলি বলে আসলে ওর বেলটা খুলে গিয়েছে, তেমন কিছু হয়নি। তখন সেকেন্ড ইয়ং মাস্টার শিনলিকে ধন্যবাদ দিয়ে ওকে কোলে তুলে নেয় আর পদ্ম ডেমনকে এখান থেকে নিয়ে যায়। শিউনকে বলে আপনার সাথে আমি পরে কথা বলবো। এরপরে আবার সেকেন্ড ইয়ং মাস্টার ওর ওয়াইফের কাছে আসে। আসলে এখানে যে মহিলাটি কোমায় আছে এটা আর কেউই নয়, সেকেন্ড ইয়ং মাস্টারের ওয়াইফ। যে বেঁচে আছে নাকি মরে গেছে তা আমরা জানি না, তবে পদ্ম ডেমনের আচরণ দেখে আমরা এটা বুঝতে পারি যে পদ্ম ডেমন সেকেন্ড ইয়ং মাস্টারকে অনেক ভালোবাসে। একদিন পদ্ম ডেমন সেকেন্ড ইয়ং মাস্টারের রুমে বই গোছাচ্ছিল, তখনই রুমের আলমারিটা সরে যায়। পদ্ম ডেমন অবাক হয়ে যায়। পদ্ম ডেমন তখন আস্তে আস্তে ভেতরের দিকে আসতে লাগে। ভিতরে নামার পরে ও যেটা দেখে তাতে অবাক হয়ে যায়, কারণ এটা একটা সিক্রেট চেম্বার। এই চেম্বারে একটা ফরমেশনের ভিতরে শিই নামের একটা মেয়েকে শোয়ানো আছে। আর খুব ভালোভাবেই পদ্ম ডেমন বুঝতে পারে যে এই মেয়েটি হলো ইয়ং মাস্টারের বউ। তখন এখানে একটা আত্মা আসে। আত্মা এসে বলে দেয় যে আসলে এই মেয়েটি হলো সেকেন্ড ইয়ং মাস্টারের ওয়াইফ, আর এর জীবন বাঁচাতে তোমাকেই লাগবে। অন্যদিকে আমরা শিউনকে দেখতে পাই। রাতের বেলা ওর উপর কারা যেন হামলা করতে আসে, তবে শিউন আগে থেকে একটা ফরমেশন করে রেখেছিল। ওই লোকেরা যখনই ওর উঠানে পা দেয় সমস্ত লোকগুলো আটকে যায়। এমনকি যখন এর ভিতরে শিনলি পা দেয় তখন শিনলি নিজেও ওই ফরমেশনে আটকা পড়ে যায়। শিনলি তখন আকাশের দিকে তাকায়, কারণ শিনলি নিজেকে অন্য একটা জায়গায় দেখতে পায়। ও দেখতে পায় ওর মাস্টারকে। এই ফরমেশনে পা দেওয়ার সাথে সাথে ও ওর মাস্টারকে কিভাবে দেখতে পেল এটা ভেবে ও অবাক হয়। ও বলে এটা কি এমন ফরমেশন যে আমি আমার মাস্টারকে দেখতে পাচ্ছি। ওর চোখ দিয়ে পানি চলে আসে। মূলত এটা কোনো পানি ছিল না, এটা ছিল রক্ত। ওর চোখ বেয়ে আস্তে আস্তে রক্ত পড়তে লাগে। তখন এখানে শিউন আসে আর সুন্দর করে ওর রক্ত মুছে দেয়। শিউনকে দেখে মনে হচ্ছিল যে এসবে ওর কিছু যায় আসে না। ও শিনলিকে ফরমেশনের ভিতর থেকে নিয়ে চলে আসে। শিনলি বুঝতে পারে শিউন কোনো মানুষ না, শিউন মানুষের থেকে আরো অনেক বেশি কিছু। এরপরে ওই লোকগুলোকে সাহায্য করার জন্য শিনলি ওই লোকগুলোর গায়ে আগুন ধরিয়ে দেয়। লোকগুলোর জামা কাপড় পুড়ে ওরা উলঙ্গ হয়ে যেতে লাগে। তখন শিনলির চোখ আটকে দেয় শিউন আর বলে তুমি একটি মেয়ে, তাই এই দৃশ্য তোমার দেখা উচিত নয়। তবে ওদের সরকার ওদেরকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। ওর চলে যাওয়ার পরে শিনলি নিজের চোখ খুলে, তবে শিনলি শিউনকে কিছু বলে না। ও শুধু মনে মনে ভাবছিল এই লোকটির কোনো একটা অতীত অবশ্যই আছে। এরপরে ওরা সেকেন্ড ইয়ং মাস্টারের এখানে চলে আসে, কারণ ওরা বুঝতে পারে কোনো একটা বিপদ ঘনিয়ে আসছে। এবার শিনলির দিকে হাত বাড়িয়ে যখন শিউন দাঁড়িয়ে থাকে তখন শিনলি ওর দিকে তাকিয়ে ওদের একসঙ্গে কাটানোর সময়গুলো ভাবতে লাগে। শিনলি বুঝতে পারে খুব অল্প সময়ের ভিতরেই ও শিউনের প্রেমে পড়ে গিয়েছে। তাই ও শিউনের কাছে আসে, শিউনের জামার কলার ধরে বলে আমি বুঝতে পেরেছি আসলে আমি তোমাকে পছন্দ করতে শুরু করে দিয়েছি। তবে শিনলির কাছে এই কথা শোনার পরে শিউনের কোনো উত্তর আমরা পাই না। শিউন শুধু বলে ও আচ্ছা। তো এটা শোনার পরে শিনলি বলে কি জাস্ট ও আচ্ছা? তখন শিউন একটা হাসি দেয়। শিনলি বুঝতে পারে না যে শিউন আসলে কি বোঝাচ্ছে। ও বলল ও আচ্ছা, তারপর আবার এই হাসির মানেটা কি? শিনলির রাগ হয়ে যায়। শিনলি বলে এতটাই সোজা নাকি? তখন শিনলি আস্তে আস্তে শিউনের কাছ থেকে সরে আসে আর শিউনকে সরিয়ে দেয়। এরপরে শিনলি দেখতে পায় যে এখানে চারিদিকে ডেমনরা ঘুরে বেড়াচ্ছে। শিনলি বলে এত ডেমন কিভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে? মনে হচ্ছে এই ডেমনগুলো আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। শিনলি খুঁজতে খুঁজতে ওই সিক্রেট চেম্বারের ভিতরে চলে আসে। এখানে এসে ও পদ্ম ডেমনকে দেখতে পায়। পদ্ম ডেমন অনেক রেগে গিয়েছিল, কারণ পদ্ম ডেমন জানতে পেরে গিয়েছে যে সেকেন্ড ইয়ং মাস্টার ওয়াইফ আছে এবং সে একমাত্র তার ওয়াইফকেই ভালোবাসে। পদ্ম ডেমন সেকেন্ড ইয়ং মাস্টারকে অনেক ভালোবাসে, কিন্তু সেকেন্ড ইয়ং মাস্টার ওকে কখনো ভালোই বাসেনি, বরং ওকে শুধুমাত্র ব্যবহার করার জন্যই এখানে এনে রেখেছে। এরপরে দেখতে পাই যে পদ্ম ডেমনের স্পিরিচুয়াল এনার্জি পদ্ম ফুলের ভিতরে ছিল। সেই পদ্ম ফুলটিও অনেক হিংস্র হয়ে উঠেছে।
শেনলি তখন ওই পদ্ম ডেমনকে থামতে বলে আর পুরো ঘটনা বোঝার চেষ্টা করতে লাগে। তখন সেকেন্ড ইয়ং মাস্টার বলে যে আসলে যে শুয়ে আছে ওই মহিলাটির নাম হলো শিরি। শিরি ওর ওয়াইফ, এবং এখন থেকে প্রায় 3 বছর আগে ওরা একটা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় অজানা কেউ ওদের ওপর হামলা করে দেয়। তো শিরি তার স্বামীকে বাঁচানোর জন্য সমস্ত তীর ধনুক নিজের বুকেই নিয়ে নেয় আর শেষ পর্যন্ত নিজের রক্ত দিয়ে হলেও নিজের স্বামীকে বাঁচিয়ে ফেলে। সেকেন্ড ইয়ং মাস্টার খুব কষ্ট পায়, কারণ সে তার ওয়াইফকে অনেক ভালোবাসতো। ওর বিশ্বাসই হয় না ওর ওয়াইফ মারা গেছে। তাই তো তার মৃত স্ত্রীকে বাসার ভিতরে নিয়ে চলে আসে। এখানে আসার পরে ও একটা জাদুর ফরমেশন করে তার ভিতরে নিজের ওয়াইফকে রেখে দেয়। এই ফরমেশন ছেড়ে ও নিজেও বেরোতে পারবে না আর ওর স্ত্রীকেও বের করতে পারবে না, তাহলে ওর স্ত্রী মারা যাবে। তবে ওর স্ত্রীকে বাঁচিয়ে তুলতে হলে আরো একটা জিনিস লাগবে, সেটা হলো একটা ডেমন। তাই তো নিজেই একটা ডেমনকে লালন পালন করেছেন, আর সেটাই হলো এই পদ্ম ডেমন। সেকেন্ড ইয়ং মাস্টার চাইছিল যে এই পদ্ম ডেমনকে দিয়েই সে নিজের ওয়াইফকে বাঁচাবে। এদিকে শিওন যখন ওখানে দাঁড়িয়ে ছিল তখন একটা ডেমন এসে ওর হাতে আঁচড় দেয়, তবে ও এটা কোনোভাবেই শেনলিকে বলে না। এদিকে এই পদ্ম ডেমনকে খুঁজছিল সব জায়গায় শেনলি, কারণ ওই পদ্ম ডেমনটি কোথাও এখন গা ঢাকা দিয়েছে। এদিকে মুফাং শেনলিকে খুঁজে পায়, তাই শেনলিকে এসে বলে মাস্টার আপনাকে কিন্তু সবাই খুঁজছে, আপনার বিয়ে এখনো স্থগিত হয়ে আছে, তাই আপনাকে অবশ্যই ফিরে যেতে হবে। তবে আপনি যদি বিয়ে করতে না চান তাহলে এখানেই থাকতে পারেন। তখন শেনলি বলে আসলে ও এখানে কিছু ব্যাপারে জড়িয়ে গিয়েছে, এখানে একটি মানুষের প্রেমে পড়ে গিয়েছে ও, আর এই মানুষটিকে ছেড়ে কখনো হেভেনে ফিরে যেতে পারবে না। শেনলির মুখে কথা শুনে মুফাং অনেক অবাক হয়ে যায়, কারণ মুফাং শেনলিকে পছন্দ করত। মুফাং ওকে খবরটা দিয়েই এখান থেকে চলে যায়। এরপরে শেনলি ওই পদ্ম ডেমনকে খুঁজতে লাগে। শেনলির হাতে যে সবসময় তলোয়ারটা থাকে ওটা দিয়ে ও পদ্ম ডেমনকে আঘাত করতে যাচ্ছিল। পদ্ম ডেমনকে ভয় দেখানোর সাথে সাথেই পদ্ম ডেমন উপরে উঠে আসে। পদ্ম ডেমন তখন শেনলির ওপর আক্রমণ করতে যাচ্ছিল, তবে শেনলি ওর থেকে অনেক বড় ডেমন। শেনলি খুব সহজে ওকে মানিয়ে নেয়। শেনলি পদ্ম ডেমনকে একদম নিজের বশে করে নিয়েছিল। পদ্ম ডেমন আসলে অনেক কষ্ট পেয়েছিল আর তার জন্যই ও এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এখন পদ্ম ডেমন আস্তে আস্তে চুপ হয়ে যায় আর ও অনেক কাঁদতে লাগে, এবং ও নিজে ওর সাথে কি কি ঘটেছে সেই ঘটনা বলতে শুরু করে। আসলে পদ্ম ডেমন তো এক সময় শুধু পদ্ম ফুল ছিল, ও জানতও না কিভাবে ফুল থেকে মানুষ হতে হয়। ও যখন প্রথম ফুল থেকে মানুষ হয়েছিল তখন ও হাঁটতেও পারতো না। ফুল থেকে জেগে ও প্রথমেই সেকেন্ড ইয়ং মাস্টারকে দেখেছিল, আর ও প্রথম দেখায় সেকেন্ড ইয়ং মাস্টারকে ভালোবেসে ফেলেছে। ও সবসময় ভাবতো যে সেকেন্ড ইয়ং মাস্টারও ওকে ভালোবাসে। ও তো জানতো না সেকেন্ড ইয়ং মাস্টার তার ওয়াইফকে বাঁচানোর জন্য এই পদ্ম ডেমনকে আস্তে আস্তে বড় করে তুলেছে, পদ্ম ফুল থেকে তাকে মানুষ করেছে। তবে পদ্ম ডেমনের এই কথা শোনার পরও শেনলিরও খারাপ লাগে। তবে পদ্ম ডেমন যেহেতু সেকেন্ড ইয়ং মাস্টারকে অনেক ভালোবাসতো, তাই পদ্ম ডেমন অনেক রাগ হওয়ার সত্ত্বেও সে নিজে নিজে সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে স্যাক্রিফাইস করবে। তবে প্রথমে সে সেকেন্ড ইয়ং মাস্টারের সঙ্গে বোঝাপড়া করবে। সেকেন্ড ইয়ং মাস্টারকে যখন ও মারতেই যাচ্ছিল কিন্তু ও মারতে পারে না, কারণ ও সেকেন্ড ইয়ং মাস্টারকে অনেক ভালোবাসে। তারপরে ও বলে আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার ওয়াইফকে এতই ভালোবাসো তাহলে আমি আমার জীবনকে কুরবানি দিয়ে তোমার ওয়াইফকে বাঁচিয়ে দিব। তারপর আমি দেখতে চাই তোমার ওয়াইফ আসলে কেমন মানুষ, যার জন্য তুমি এত পাগল। তো ও ওর নিজের জীবন দিয়ে শিনকে বাঁচিয়ে দেয়। এতে সেকেন্ড ইয়ং মাস্টার অনেক খুশি হয়ে যায়। এদিকে শিউন এর অবস্থা অনেক খারাপ হতে লাগে। এসব দেখতে দেখতেই শেনলিরও শিউনের কথা মনেই ছিল না। তাছাড়া শেনলি তো জানতও না যে শিউন অসুস্থ হয়ে পড়েছে। এদিকে সেকেন্ড ইয়ং মাস্টার শেনলিকে ধন্যবাদ জানায়, তবে শেনলি ওকে ওয়ার্নিং দেয় আর বলে কখনো এরকম না করতে, কারণ ওই ডেমনেরও তো জীবন আছে। ওই ডেমনকে তুমি শুধুমাত্র তোমার নিজের ফায়দা ওঠানোর জন্য এখানে রেখেছিলে। আমি হলে তোমাকে কবেই কুরবানি করে ফেলতাম। তো পদ্ম ডেমন মারা যায়।
এদিকে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল শিউনের কাছে এসে শেনলি যখন দেখে ওর এই অবস্থা, তখন ও শিউনকে বলে তোমার কিছুই আমি হতে দেব না, তবে তুমি ডেমনদের আক্রান্ত হয়ে গিয়েছ, তাই তোমার এখন একটা ডক্টর প্রয়োজন, কারণ আমি এই রোগটা সারাতে পারবো না। তবে আজকে আমি যখন চলে যাব তখন তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না, তাই তুমি নিজের খেয়াল রেখো। আমি এই পৃথিবীর সব থেকে ভালো ডক্টর তোমার কাছে পাঠিয়ে দিব। আর তুমি আমার কথা ভেবো না, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তাই তোমার আর আমার মিলন কখনোই সম্ভব না, তবে আমি তোমাকে ভালোবাসি আর এটাই আমাদের বিদায়। এটা বলে বিদায় নিয়ে শেনলি এখান থেকে চলে যায় আর শিউন ওর যাওয়ার দিকে তাকিয়ে বসে থাকে। শিউনের অনেক কষ্ট হচ্ছিল, তবে শিউনকে দেখে মনে হচ্ছিল যে শেনলির প্রতি তার খুব একটা মায়া নেই। এদিকে আমরা শেনলিকে দেখি ও পৃথিবীর সব থেকে বড় ডাক্তারদের এক জায়গায় হাজির করে ফেলে, তার ভিতর থেকে একজনকে বেছে নেয় আর বলে তোমাকে শিউনকে হেল্প করতে হবে। তো ও বলে দেয় যে নীল জামা পরা একটা ছেলেকে দেখবে যে ইয়াং মাস্টারের মেনশনে বসে থাকবে, ও অনেক অসুস্থ, ওকে 1 ঘন্টার ভিতরে চিকিৎসা করে এখানে ফিরে আসবে, আমি তোমার জন্য এখানে ওয়েট করছি। তো ওই ডাক্তার শিউনের কাছে চলে আসে আর এসে ও শিউনকে দেখে যে ও অনেক অসুস্থ। শিউনকে তখন চিকিৎসা করতে লাগে, তখনই আরো 2 জন ইমোর্টাল চলে আসে আর ডক্টরকে বলে শেনলি কোথায়। ডক্টর বলে শেনলি আমার জন্য ওয়েট করছে। ওই 2 জন বলে যে তুমি এখনই এখান থেকে চলে যাও আর শেনলিকে গিয়ে বলো শেনলি যদি আমাদের সঙ্গে দেখা না করে তাহলে এই লোকটি এখানেই মারা যাবে। তো ওই ডক্টর তখন মহা বিপদে পড়ে গিয়েছিল। ডক্টর বলে আচ্ছা ঠিক আছে, তারপরে দ্রুত করে শেনলির কাছে ফিরে আসে, শেনলিকে সবটা বলে। শেনলি বলে ওরা কি তাহলে ওকে মেরে ফেলতে চাইছে নাকি, ওদের সাহস তো কম না। এরপর শেনলি এদের উদ্দেশ্যে আসতে লাগে। শেনলিকে ভয় দেখানোর জন্য এদের ভিতরে একজন শিউনের গলায় ছুরি ধরে আর বলে যে শেনলি তুমি যদি আমাদের সঙ্গে হেভেনে ফিরে না যাও তাহলে এখানে শিউনকে মেরে ফেলে দিব। কিন্তু শেনলি তো কাউকে ভয় পেত না, শেনলি ছিল যোদ্ধা। শেনলি ওদেরকেই কুপুকাত করে ফেলে। তবে শেনলিকে ধরার জন্য আকাশের স্তরে স্তরে দেবতারা দাঁড়িয়েছিল। শেনলি তখন চিন্তা করতে লাগে শিউনকে বাঁচাতেই হবে, তাই তো ও নিজের হাতে রক্ত দিয়ে একটা ব্যারিয়ার তৈরি করে ফেলে যাতে অন্যান্য ইমোর্টালরা কোনোভাবে আক্রমণ করতে না পারে শিউনের উপরে, কারণ শিউন এদের কোনো একটা আঘাত পেলেই খুব দ্রুতই মারা যাবে। তবে শিউনকে দেখে মনে হচ্ছিল না যে ও খুব একটা বাঁচতে চাইছে, তবুও শেনলি নিজে থেকেই এত কিছু করছিল। শেনলি সমস্তটা দিয়ে ওকে রক্ষা করার চেষ্টা করতে লাগে, তবে ও খুব বেশি সময় ব্যারিয়ারটা ধরে রাখতে পারে না। ও শিউনকে নিয়ে অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শিউন শেনলির সঙ্গে যেতে চাইছিল না। শেনলি ওকে বলে তুমি এখন এরকম সময় বিপত্তি করো না, এমনি আমরা বিপদে আছি, তোমাকে বাঁচতে হবে। শেনলি তখন শিউন এর কাছে আসে আর বলে যে আমি আমার সবটা দিয়ে তোমাকে রক্ষা করব। তখনই ওর মাস্টারের সঙ্গে কথা বলে আর বলে কেন আমাকে বিয়ে করতে হবে, তোমরা কেন আমার মতের বিরুদ্ধে যে আমাকে বিয়ে দিবে, বিয়ে করতে না চাওয়া কি আমার কোনো অপরাধ? আমি হুররংকে পছন্দ করি না, হুররং আমার সমকক্ষ না, তাহলে আমি কেন তাকে বিয়ে করব? মাস্টার ওকে বলে তোমার বিয়ে এনসিয়ান গড ঠিক করেছে, তাই বিয়ে তো তোমাকে করতেই হবে। শেনলি তখন শিউনের কাছে আসে আর বলে আমি তোমাকে এমন একটা জিনিস এখন দিব যার জন্য তুমি বেঁচে যাবে আর সুন্দর জীবন কাটাতে পারবে। এরপরে শেনলি শিউনকে কিস করে। আসলে এটা কোনো সাধারণ কিস ছিল না, এটার ভিতরে শেনলির 500 বছরের জমানো স্পিরিচুয়াল এনার্জি ছিল, যেটাও শিউনকে বাঁচানোর জন্য ওর ভিতরে দিয়ে গেল। তবে এটা শিউন চাইছিল বলে মনে হচ্ছিল না। শেনলি ওর থেকে এবার বিদায় নিয়ে নেয় আর বলে তোমার সঙ্গে আমার বিয়ে হলো না বলে তুমি কষ্ট পেও না। শিউন বলে আমি তো কখনো বলিনি যে আমি তোমার সঙ্গে থাকতে চাই। শিউন মনে মনে এটা বলে যে তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে এটা শিউন কেন বললো তা আমরা এখনো বুঝতে পারছি না। এরপরে আমাদের দেখানো হয় যে শেনলি উপরে উঠে এসেছে, মানে ও স্বর্গের সিঁড়ি দিয়ে স্বর্গে প্রবেশ করেছে, কিন্তু এখানে আসার পরেই ওকে কারাগারে নিক্ষেপ করা হয়,
কারণ ও স্বর্গের নিয়ম ভেঙে মর্টালে গিয়েছিল। এখানে 1 মাসের কারাগারে ওকে থাকতে হবে। কিন্তু ও যখন 1 মাসের কারাগারে থাকবে তখন পৃথিবীতে 30টা বছর কেটে যাবে। এদিকে একা একাই বসবাস করতে লাগে শিউন। আর বসে বসে সব সময় ও শেনলির কথাই ভাবতো। সময় 1টা 2টা করে পার হয়ে যেতে যেতে 30টা বছর কেটে যায়। এখন শিউন একদম বৃদ্ধ হয়ে যায়। আচ্ছা, এরপরে কি শিউন মারা যাবে নাকি শেনলির সঙ্গে শিউনের দেখা হবে? দেখতে চাইলে অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করবে।